ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা ফিফথ উইক অ্যাসাইনমেন্ট ফিজিক্স অ্যাসাইনমেন্ট 2021 তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী তোমাদের যে অ্যাসাইনমেন্টটা আসছে সেই অ্যাসাইনমেন্টটা আমরা আজকে আলোচনা করব। তবে তার আগে আমার হাতে যেহেতু কোশ্চেন আছে আমি কোশ্চেনটা একটু তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করি। এরপরে আমাদেরকে এখানে কি কি করতে হবে এবং কিভাবে ভালো মার্কস ক্যারি করা যায় সেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে বলবো। এবং এখানে একটা জিনিস খেয়াল করো যে প্রত্যেকবারই আমরা প্রায় বেশিরভাগ ক্ষেত্রে অলমোস্ট উই হ্যাভ গট দ্য 4 পার্ট, এখানেও তার ব্যতিক্রম নয়, বরং পারলে আমাদের এখানে 5 পার্টও আমরা দেখে থাকি বা করে থাকি সাধারণত। তো সবচেয়ে বেশি যে জিনিসটাকে তোমাদের ইম্পর্টেন্স দিতে হবে, ইউ হ্যাভ টু গিভ দ্য মোর ইম্পর্টেন্স দ্য ইভালুয়েশন রুব্রিক্স। তুমি দেখবা যে ক্রাইটেরিয়ন, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ন অর রুব্রিক্স একটা বক্স আছে, আমার এখানে হয়তো একটু দেখা যাচ্ছে, এই যে বক্সটা শেষের দিকে ডান দিকে থাকে যেটা, এই রুব্রিক্স এর মধ্যে কিন্তু প্রত্যেকটা হেডলাইনের পাশে তোমাকে বলে দেওয়া হয়, এখানে এটাতে বেশি মেনশন করা নেই কিন্তু প্রত্যেকটা রুব্রিক্স এর মধ্যে মেনশন করে দেওয়া হয় যে কিভাবে লিখলে কি লিখলে ইউ উইল গেট দ্য ফুল মার্কস। ওই জিনিসটা মেনটেন করেই তোমাকে সবগুলোর কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। আচ্ছা, আমাদের এখানে এবার চ্যাপ্টার 4 থেকে যে অ্যাসাইনমেন্টটা আছে আমি একটু করে তোমাদেরকে গাইডলাইন দিই। এটা একটা রিনিউয়েবল এনার্জির স্টোরি দেওয়া আছে। হাইড্রো ইলেকট্রিসিটি একটা অ্যানসেন্ট সোর্স হিসেবে, এনার্জি সোর্স হিসেবে বলা হয়েছে বা আছে, এবং এটা ইউজ টু জেনারেট ইলেকট্রিসিটি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। হাইড্রো ইলেকট্রিসিটি দিয়ে জেনারেট ইলেকট্রিসিটি করা যায় অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে, এটা বলা হয়েছে। স্পেশালি ইন দ্য রিমোট প্লেসে এটাকে ইউজ করা হয়। As there are many rivers and possibility can have exploited in Bangladesh as well, যেহেতু অনেক, বাংলাদেশ ইজ আ রিভারাইন কান্ট্রি আমরা জানি, সো এটা যেহেতু অনেক রিভার আছে, দ্য টাইড আছে, টাইড মানে স্রোত আছে, সো উই হ্যাভ টু ইউটিলাইজ দিস অপরচুনিটি বাই ইউজিং দ্য হাইড্রো ইলেকট্রিসিটি, এটার কথা বলা হয়েছে। এবং এখানে একটা ফিগার ড্র করে দেওয়া আছে যে লেকের পানি কিভাবে টারবাইনের মাধ্যমে, ড্যামের মাধ্যমে নিচে এসে হাইড্রো ইলেকট্রিসিটির মাধ্যমে পাওয়ার প্রডিউসিং করা যায়, এই ধরনের একটা ফিগার আমাদের এখানে দেওয়া আছে। কোশ্চেনের স্টেমের মধ্যেই আমাদের এরকম একটা ফিগার দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমাদের কাছে সবার কাছে কোশ্চেন আছে আমি জানি, এবং এখানে আমাদেরকে এর আলোকে কতগুলো কোশ্চেনের আনসার দিতে বলা হয়েছে। হুইচ পজিশন ইন দ্য ফিগার হ্যাজ দ্য ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জি অফ দ্য ওয়াটার। তাহলে আমরা আগে ফিগারটা একটু আগে এখানে ড্র করে ফেলি, তারপরে আমরা পজিশনটার মধ্যে ফাইন্ড আউট একটু দেখি। চলো আগে ফিগারটা ড্র যদি যাই, এবার আমরা ফিগারটা ড্র করে ফেললাম, আমি একটু করলাম। এখানে দেখো এমনি জাস্ট নরমালি একটা কনসেপ্ট, একটা লেকের পানি আমরা ড্যাম দিয়ে আটকায় রাখছি। কাপ্তাই লেক, হু লিভস ইন দ্য চিটাগং, ইউ হ্যাভ আইডিয়া অ্যাবাউট দ্য কাপ্তাই লেক, যেখানে হাইড্রো ইলেকট্রিসিটির একটা পাওয়ার প্ল্যান্ট, দ্য লার্জেস্ট পাওয়ার প্ল্যান্ট ইন বাংলাদেশ আমরা বলে থাকি। তো এটা এখানে ইউজ করা হয়, লেকের পানিটাকে, টাইডটাকে ধরে আমরা স্টপ করে দিলাম। এরপরে এখান থেকে বিভিন্নভাবে টারবাইন হাউসের মাধ্যমে টারবাইন করে টাওয়ারের মধ্যে ইলেকট্রিসিটিটা মানে প্রডিউস করা হয় বিভিন্ন সিস্টেমের মাধ্যমে, এখান থেকে যায়। তো আমাদের আলটিমেটলি এখানে কি বলতে বলেছে, আমাদের এখানে বোঝানো হয়েছে যে কনসেপ্ট অফ পটেনশিয়াল এনার্জি, এটা 1 নম্বরের ক্ষেত্রে, এ নাম্বারের ক্ষেত্রে, অ্যান্সারের ক্ষেত্রে ইউজ করতে বলা হয়েছে যে হুইচ পজিশন ইন দ্য ফিগার হ্যাজ দ্য ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জি অফ ওয়াটার। ওকে ফাইন, তাহলে এই যে কোশ্চেনটা আমাদেরকে এখান থেকে অ্যান্সার আউট করতে বলা হয়েছে যে এখান থেকে অ্যান্সার লেখো, তাহলে আমরা সরাসরি যদি এ নাম্বারের ছোট্ট কোশ্চেনটাতে আমরা চলে যাই, তাহলে আমরা এখানে লিখবো যে আমাদের হুইচ পজিশন, আমাদের পটেনশিয়াল এনার্জির কনসেপশনটা দিতে বলেছে। তাহলে আমরা দেখবো যে পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জি depends on the height. পটেনশিয়াল এনার্জি যদি হাইট না থাকে তাহলে কিন্তু এটা পাওয়া যাবে না। একটা গ্রাউন্ডের মধ্যে কখনো কোনো পটেনশিয়াল এনার্জি থাকে না। উই নো দ্যাট এনিথিং হোল্ড অন ইন এনি হাইট অর রুফটপ পজিশন অর এনিওয়্যার ফ্রম দ্য গ্রাউন্ড, তাহলেই কিন্তু আমরা শুধুমাত্র পটেনশিয়াল এনার্জি পাবো, কারণ আমাদের এই নম্বরে পটেনশিয়াল এনার্জির কথা বলা হয়েছে। ওকে, সো এখানে আমরা যদি দেখি যে দ্য হাইট, ইফ দ্য হাইট, আমরা যদি হাইটের ক্ষেত্রে দেখি যে হাইট ইজ লোয়েস্ট, দেন পটেনশিয়াল এনার্জি would be lowest, একইভাবে মানে যেহেতু আমরা পটেনশিয়াল এনার্জি যদি
আমরা হাইট যদি লোয়েস্ট হয় তাহলে পটেনশিয়াল এনার্জি হাইয়েস্ট আমরা লোয়েস্ট দেখবো। আর if the height is maximum, if the height is maximum, যদি maximum হয়, হাইটটা যদি maximum হয় তাহলে then potential energy will be maximum. Potential energy would be maximum would be maximum. তাহলে আমরা এই পয়েন্টটা এখানে লিখতে পারি। এবং এর সাথে যেটা আমাদেরকে বলছে যে what height বা দেখেছি সাধারণত এখানে কোন পার্টে আমরা দেখতে পাই, এই যে টারবাইন যেখানে দেওয়া হচ্ছে এর লোয়েস্ট পজিশনে লো least potential energy টাকে energy is counted at the lowest water level of turbine, least potential energy is counted at the lowest water level of turbine in the figure. আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলাম, এইটাকে তোমরা তোমাদের মতো করে আবার সুন্দর করে লিখতে পারো অন্যভাবে। আমাদের কোশ্চেনের মধ্যে আমি আবারও যদি তোমাদেরকে যাই, কোশ্চেনটাতে আমাদেরকে বলা হয়েছে, আবারও মনোযোগ দিয়ে দেখো, কোশ্চেনের এ নাম্বারে বলা হয়েছে যে which position in the figure has the minimum potential energy। তাহলে মিনিমামের কথা বলা হয়েছে। তাই আমরা জানি যে potential energy depends on the height, and if the height is lowest then potential energy would be lowest, and if the height is maximum then potential energy would be maximum. According to the figure, or in that figure, least potential energy is counted at the lowest water level of the turbine. মানে ওয়াটার লেভেলের টারবাইনের যে ওয়াটার লেভেল আছে লোয়েস্ট যেখানে, সেখানেই হচ্ছে লোয়েস্ট পটেনশিয়াল এনার্জি কাউন্ট। কারণ আমরা যদি উপরের দিকে উঠতো তাহলে তার পটেনশিয়াল এনার্জি বা পটেনশিয়াল এনার্জি লেভেলটা কম্পারেটিভলি হাই থাকতো। তাহলে এ নাম্বারের অ্যান্সার এতটুকুই। যে স্টেমের মধ্যেই এ নাম্বার সলভ হয়ে যাওয়ার পর এবার বি নাম্বারের জন্য আমাদেরকে এখানে আরেকটু ক্লু দেওয়া আছে। সেই ক্লুটা হচ্ছে ইন 30 মিনিটস water loss করলো 5 into 10 to the power 9 joule energy and generate 4.5 into 10 to the power 9 joule electric energy দিয়ে আমাদেরকে বলছে determine the efficiency of energy transformation, কিভাবে বা কতটুকু এনার্জি ট্রান্সফরমেশন এখানে হয়েছে। তাহলে আমরা নরমালি যেগুলো গিভেন ভ্যালু আছে সেগুলো গিভেন ভ্যালু আমরা নরমালি করে ফেলি। নরমালি গিভেন ভ্যালুর ক্ষেত্রে আমরা কি কি দেওয়া আছে এখানে আমরা লিখবো যে ওয়াটার লসেস এনার্জি গিভেন বি নাম্বার সলিউশনের ক্ষেত্রে আমরা লিখলাম যে গিভেন ওয়াটার লসেস এনার্জি, ওয়াটার যে এনার্জিটা কি করলো লস করলো, ঠিক আছে। এই লসেস এনার্জিটা হচ্ছে যে কত আছে এখানে 5 into 10 to the power 9 জুল। ওয়াটার এটা কি করছে লসেস করছে, এই এনার্জিটাকে এখানে লস করছে। আচ্ছা আমরা এখানে লিখলাম যেহেতু আমরা বললাম যে ওয়াটার লসেস এনার্জি, এটা আমরা একটা নাম দিয়ে দিতে পারি, দিতে পারো যে কোনো কিছু, তুমি এখানে নরমালি লিখলেই হচ্ছে যে ওয়াটার লসেস এনার্জি ধরলাম E equal to 5 into 10 to the power 9 জুল। আর জেনারেট মানে প্রোডাকশন, জেনারেট ইলেকট্রিক এনার্জি এটা ধরলাম আমরা E প্রাইম বা E1, তুমি যেটা খুশি সেটা ধরতে পারো, 4.5 into 10 to the power 9 জুল। এটা হচ্ছে আমাদের কি গিভেন ভ্যালু, এগুলো আমাদের দেয়া ছিল, আমরা যেহেতু এখন ম্যাথটা করতেছি এই ইনফরমেশন গুলো ইউটিলাইজ করে সেজন্য। সো এনার্জি ট্রান্সফরমেশন এফিশিয়েন্সি এখানে আমরা লিখবো এনার্জি ট্রান্সফরমেশন এফিশিয়েন্সি, এনার্জি ট্রান্সফরমেশন এফিশিয়েন্সি এটা মানে হলো এটা বা এন আমরা ধরে থাকি, তাহলে হচ্ছে যে কত জেনারেট এনার্জি ডিভাইডেড বাই লস এনার্জি। মানে আমরা এটা একসাথে লিখতে পারি, যে মনে করো ই একটা ধরছি আর একটা ই প্রাইম ধরছি, এটা লিখতে পারি। তাহলে ই হচ্ছে ওই জেনারেট
টা হচ্ছে ই প্রাইম, আমরা এটা ধরছি ই। তাহলে জেনারেট ইলেকট্রিক এনার্জি বা জেনারেট এনার্জিটা হচ্ছে 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 5 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 100%। এই জায়গাটাতে এসে একটু ক্যালকুলেটর চেপে আমরা ভ্যালুসটা বের করে ফেলতে পারি। আবার একটু মনে করে দিচ্ছি যে আমাদের গিভেন ভ্যালু ছিল ওয়াটার লস এনার্জি, সেটাকে আমরা ই ধরেছি, জেনারেট ইলেকট্রিক এনার্জি ই প্রাইম ধরেছি, যে দুটো ভ্যালু আমাদের দেয়া ছিল। এই দুটো ধরে আমাদের এনার্জি ট্রান্সফরমেশন এফিসিয়েন্সি হচ্ছে যে জেনারেট এনার্জি ডিভাইডেড বাই লস এনার্জি ইনটু 100%। এখানে 100% কথাটা একটু লিখে দিও 100% এফিসিয়েন্সির জন্য। তাহলে আমরা এটা ধরেছি ই প্রাইম, জেনারেট এনার্জি এবং লস এনার্জি ই ধরেছি। তাহলে ই প্রাইম হচ্ছে 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 9 আর ই হচ্ছে 5 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 100% করে আমরা ক্যালকুলেট করে এখানে আমরা এখন যে ভ্যালুসটা পাবো সেটাই आंसर। জাস্ট তুমি এখানেও ক্যালকুলেশন করে একবারে ক্যালকুলেটরেও লিখতে পারো 0.9 ইনটু 100% অথবা একেবারে 90% লিখলেও হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের বি নাম্বারের आंसर। আমাদেরকে বলছে যে এনার্জি ট্রান্সফরমেশন এফিসিয়েন্সিটা ফাইন্ড আউট করার জন্য এবং তার উপরে কিছু ইনফরমেশন দিয়ে আমাদেরকে করতে বলেছে। সো আমরা সহজেই এটা করতে পারলাম। আবার এবার আমরা যদি সি নাম্বারের দিকে তাকাই, যেহেতু সি ডি ই এখানে 5টা পার্ট আছে, সি নাম্বারের দিকে আমরা তাকাই তাহলে সি নাম্বারটা একটু ইজিলি করতে পারি। সি নাম্বারে আমাদেরকে কোশ্চেনে বলেছে যে ওকে ফাইন, আগে তো আমাদের একটা ইনফরমেশন দেয়া ছিল, এবার এর সাথে করতে বলেছে এক্সপ্রেস 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 9 জুল ইলেকট্রিক এনার্জি ইন ওয়াট ইউনিট। মানে ইলেকট্রিক এনার্জিটাকে আমাকে ওয়াট ইউনিটে কনভার্ট করতে হবে। তাহলে এটা কত সহজ হইতে পারে তুমি চিন্তা করে দেখো। যেহেতু আমার টাইম 30 মিনিটস দেয়া আছে এবং এটার সাথেই আমাদেরকে সি নাম্বারের পার্টটা এর সাথে ইনক্লুডেড, আমি এর সাথে ইনক্লুডেড হিসেবেই দেখাচ্ছি যে আমাদেরকে এই এনার্জিটাকে আমাদেরকে কি করতে বলছে, ওয়াট ইউনিটে কনভার্ট করতে বলছে। ওয়াটে মানে এটাকে আমাকে কনভার্ট করে ওয়াট বানাইতে বলছে। 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 9 এই জুল, এটাকে যদি আমরা ওয়াট ইউনিটে আমরা করব তাহলে একেবারেই সহজ আর একটা কোশ্চেন যে আমাদেরকে 30 মিনিটসে যে ওয়াটার লস করলো এনার্জি এবং জেনারেট করলো এনার্জি, এত এটা এই জুলটাকে এই এনার্জিটাকে আমাকে পুরাটাকে কিসে কনভার্ট করতে বলেছে, ওয়াটে কনভার্ট করতে বলছে। তো ওয়াটে কনভার্ট করা তো এটা একদম ইজি আমাদের জন্য, কারণ আমরা আগে জানি যে পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, এটা আমরা জানি আগে। তো এখানে যদি আমরা ই ধরছি এনার্জি, ওই ডাব্লিউ যা এনার্জি, ওয়ার্ক এন্ড এনার্জি ইজ দ্য সেম, তার মানে আমরা ই বাই টি ও লিখতে পারি, একই কথা। পি মানে ডাব্লিউ বাই টি, ই বাই টি একই কথা। তো এখানে যে এনার্জিটা আছে সেটাকে আমরা টাইম, এখন টাইম তো আমাদের এখানে 30 মিনিটস দেয়া আছে, টি হচ্ছে 30 মিনিটস। তো মিনিটস থেকে আমরা সেকেন্ড করতে গেলে 30 ইনটু 60 সেকেন্ড, তার মানে 1800 সেকেন্ড। মিনিট থেকে আমরা এখানে কি করলাম, সেকেন্ডে কনভার্ট করলাম। সেকেন্ডে কনভার্ট করার পর আমাদের এখানে ই এর ভ্যালু তো দেয়া আছে, এই এনার্জিটা যেটা আছে 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 9। তাহলে এখানে জাস্ট 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই টাইমের ক্ষেত্রে আমরা 1800 আমরা এখানে দিব, দিয়ে এখানে যেটা পাবো সেটা হচ্ছে ওয়াট। তাহলে এবার একটু আমাকে ক্যালকুলেটেড ভ্যালুটা বলো, এটা ক্যালকুলেশন করে কত এসেছে। 25 এর পর আমরা কয়টা জিরো পাইছি, 4টা না 5টা বলছো? 25 এর পর কয়টা জিরো, 5টা। ওকে, হচ্ছে আমাদের ওয়াট। কেউ যদি এখানে 25 এর পর 5টা জিরোর পর ওয়াট এইভাবেও লেখো, দ্যাট ইজ অলসো কারেক্ট। কিন্তু এটার আবার আরেকটা সুন্দর টেকনিক আছে, আমরা তোমরা সবাইকে আমি অনেক আগে থেকে এটা শিখেছি, যে তুমি যদি পয়েন্ট নিয়ে আসতে চাও 1 2 3 4 5 6, আমরা সাধারণত এক ঘরের পরে পয়েন্ট দিয়ে থাকি। তাহলে তুমি যদি এখন পয়েন্ট আনতে চাও এখানে, তাহলে আমি যত ঘর সামনে আনবো এই দিকে নিয়ে আসবো ততটা 10 এর উপর পাওয়ার হবে। 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 6 ওয়াট আমরা এইভাবেও লিখতে পারি চাইলে। কেন স্যার 10 টু দি পাওয়ার 6 আসলো? আমি যতটা ঘর লেফট সাইডে আসবো ততটা 10 এর উপর পাওয়ার হবে, পজিটিভ পাওয়ার, নেগেটিভ পাওয়ার না। লেফট সাইডে আসছি যেহেতু, তাহলে 1 2 3 4 5 6 ঘরের পরে আসছি, এই জন্য 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 6 ওয়াট এটাও লেখা যায়। কিংবা কেউ যদি সরাসরি 25 দিয়ে 5টা জিরো লেখার পরও যদি ওয়াট লেখো সেটাও সঠিক आंसर। তাহলে আমাদের সি নাম্বারটাও হয়ে গেল সহজেই। কোশ্চেনে নাম্বার ডি হচ্ছে যে অ্যানালাইজ দ্য ইম্প্যাক্ট অফ হাইড্রোইলেকট্রিক প্ল্যান্ট অন দ্য এনভায়রনমেন্ট অফ বাংলাদেশ। মানে এবার তোমাকে অ্যানালাইজ করতে বলছে ইম্প্যাক্ট, কি কি প্রভাব পড়তে পারে। অ্যানালাইজ দ্য ইম্প্যাক্ট অফ হাইড্রোইলেকট্রিক প্ল্যান্টস অন দ্য এনভায়রনমেন্ট অফ বাংলাদেশ। মানে পাওয়ার প্ল্যান্ট যেটা, এই হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট যেটা, সেটাই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে কি কি ইম্প্যাক্ট ফেলতে পারে। এখন এগুলো তো আমাদেরকে
ডিটেল লিখতে হবে। এত ডিটেল কি আমরা লিখতে পারবো? আমি কিছু গাইডলাইন, কিছু হেডলাইন, কিছু টাইটেল তোমাদেরকে অ্যাসিস্ট করছি, সেইভাবেই তোমরা তার সাথে অ্যাড করে এডিশনাল করে তোমরা আরো কিছু পয়েন্ট বের করবে। এখানে পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্টটা বলতে হবে যে বাংলাদেশের প্রেক্ষাপটে। সো এটা কিন্তু একটা গ্রেট এক্সটেন্ট তে আমার ইম্প্যাক্ট আছে, পজিটিভও আছে, নেগেটিভও আছে। সেগুলোকে কিছু সারসংক্ষেপ করে আমি কিছু পয়েন্ট দিচ্ছি, তোমরা এগুলোকে এক্সপ্লেন করবে। সো আমরা এখানে এবার ডি নাম্বার কোশ্চেনের অ্যান্সার লিখতে গিয়ে আমরা এখানে কি লিখলাম, যে এনভায়রনমেন্টের উপরে হাইড্রো ইলেকট্রিসিটির বা পাওয়ার প্ল্যান্টের ইম্প্যাক্ট কি ধরনের আছে, পজিটিভ নেগেটিভিটি এই বিষয়গুলো। তো আমরা এখানে লিখেছি হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট টু বি ইম্পোজ ইন কেস অফ বাংলাদেশ টু আ গ্রেট এক্সটেন্ট সিন্স দিস কান্ট্রি ইজ নোন এজ দ্য ল্যান্ড অফ রিভার্স। যেহেতু আমরা রিভারের ওয়াটার টাইডকে ইউজ করে এটা করতে পারি, লিখেছি টু ইউজ দ্য টাইডাল প্রেশার হাইড্রো ইলেকট্রিসিটি টু বি প্রডিউস অর মেড ফর। আমরা টাইডাল প্রেশারটাকে ইউজ করে কিন্তু আমরা হাইড্রো ইলেকট্রিসিটিকে প্রডিউস করতে পারি বা তৈরি করতে পারি। and there is a hydro electric power plant at Kaptain Chittagong where using dam water current is produced, যেখানে ড্যাম ইউজ করে ওয়াটার কারেন্টটা প্রডিউস করা হয়। আর এর কিছু পজিটিভ ইম্প্যাক্ট আছে। কি হয়, যেহেতু হাইড্রো ইলেকট্রিসিটি একটা ন্যাচারাল বা রিনিউয়েবল এনার্জি, খুব সহজেই ইলেকট্রিসিটি বা কারেন্টের অ্যাভেলেবিলিটিটা বেড়ে যায়। রেট অফ ইলেকট্রিসিটি প্রাইস টু বি কনজিউম, যখন ইলেকট্রিসিটি প্রোডাকশন বেড়ে যাবে তখন ইলেকট্রিসিটির প্রাইসটা কম হয়ে যাবে। people will get the electricity with lowest price. No fuel used around the power plant, যেহেতু আগে থেকেই নির্ধারণ করা থাকে যে এখানে এটা সেন্সিটিভ একটা প্লেস, এর চারপাশে কোনো ফিউল ইউজ করা যাবে না, ফসিল ফিউল or likely for any kinds of fuel to be strictly prohibited for using there. So এটা ইনস্ট্যান্টলি সেখানে একটু এনভায়রনমেন্টটা বজায় থাকে, যার কারণে সেখানে পয়জনাস গ্যাস প্রডিউস হওয়ার চান্স কম থাকে। এছাড়াও ওয়াটার স্টকিং ইন দ্য ড্যাম, যেগুলো ওয়াটার স্ট্যাকিং হয়ে আছে সেগুলোকে দিয়ে আমরা এনভায়রনমেন্টে আবার এই ওয়াটারটাকে প্রয়োজন হলে আমরা অ্যারাউন্ড এনভায়রনমেন্টে এটা ইউজ করতে পারি। এবং টু মেইনটেইন এনভায়রনমেন্টাল টেম্পারেচার, যেহেতু পানি ধরে রাখা হয়, একটা কুলিং স্টেজ থাকে এবং যে টেম্পারেচার থাকে সেই টেম্পারেচারটা ব্যালেন্স করা হয়। এটা হচ্ছে পজিটিভ ইম্প্যাক্ট অফ হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট। তাহলে নেগেটিভ দুই একটা পয়েন্ট আমি একটু লিখে দেই, যে হুবহু কপি করেই যে এই কয়েকটা পয়েন্টেই লিখবো এমনটা না, এখানে তোমরা আরেকটু ইউটিলাইজ করে ইউ ক্যান ইউজ মোর দ্যান, বিকজ ইট ইজ আ হিউজ কোশ্চেন। সো দ্যাট যে এখানে আমরা কি বললাম, এখানে বললাম যে ফ্লাডিং ইন হিউজ এরিয়া, যখন ড্যাম দেওয়া হয় কোনো কারণে, ড্যাম যদি খুলে যায় বা খুলে দেওয়া হয় কোনো কারণে, হিউজ অফ ওয়াটারের কারণে, রেইনফলের কারণে, তখন একটা বিশাল এরিয়া জুড়ে একটা ফ্লাডিং হওয়ার চান্স থাকে। এবং এই প্ল্যান্টটা তৈরি করার জন্য, এখানে আমরা যে প্ল্যান্টের কথা বললাম, এই প্ল্যান্টটা তৈরি করার জন্য একটা হিউজ এরিয়া প্রয়োজন হয়। তো এই হিউজ এরিয়াতে অনেক পিপল থাকে, তাদের লাইফ কোথায় যাবে, মানে এই বিষয়গুলো সেট না করে আমি একটা এরিয়া সিলেক্ট করলাম হিউজ এরিয়া জুড়ে, এটা একটা পিপলস লাইফটা ডেঞ্জারে পড়ে যেতে পারে। ক্রপ ফিল্ড লসেস, অনেক ক্রপ ফিল্ড এখানে ইউটিলাইজ হতে পারে, অনেক ক্রপ প্রোডাকশনটা অ্যামাউন্টটা কমে যেতে পারে। রিভার ওয়াটার ফ্লো যখন তার স্বাভাবিকতা, দ্যাট মিনস ইন জেনারেলিসিটি it loses the normal river water, so river will be dried up on that place, so many of the aquatic diversity to be destroyed on that places. Plants and animal around it, এই যে around it মানে around power plant এর চারপাশে যে plants এবং animals থেকে তারা তাদের মানে লাইফ সাইকেলটা ঠিকমতো কভার করতে নাও পারতে পারে। এছাড়াও ডাইভার্সিটি বিভিন্নভাবে চেঞ্জ হয়ে যেতে পারে। So this is the negative impact of that hydroelectricity power plant in a specific region. This is all the question answer number 4, that means D number. এবার দেখো ই নাম্বারের জন্য বলেছে যে what kind of energy is hydro electricity, create a chart describing the economic, social and environmental impacts such other forces. মানে হাইড্রো ইলেকট্রিসিটিটা এক ধরনের এনার্জি, কি ধরনের এনার্জির কথা বলা হয়েছে, এবং একটা চার্ট করে ইকোনমিক, সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা এক্সপ্লেন করতে বলা হয়েছে। সো লেটস গো, আমরা চলো সরাসরি চলে যাই চার্টের মধ্যে এবং পয়েন্ট। তাহলে ডি নাম্বারের জন্য আমরা প্রথমেই, যেহেতু আমাদেরকে আগেই জিজ্ঞাসা করছে যে হাইড্রো ইলেকট্রিসিটিটা একটা কি ধরনের, এটা আমরা রিনিউয়েবল এনার্জি লিখবো, ওখানে পয়েন্টটা কিন্তু লিখতে হবে যে ই নাম্বারের জন্য যে এটা একটা রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল, এখানে লিখে ফেলতে পারো যে রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল এনার্জি। হাইড্রোইলেকট্রিসিটি ইজ হোয়াট কাইন্ড অফ এনার্জি, ইট ইজ দ্য রিনিউয়েবল এনার্জি, এবং তার যে ইম্প্যাক্ট গুলো আছে সেই ইম্প্যাক্ট গুলো আমরা একটু লিখে ফেলি। চলো এখানে যে ইম্প্যাক্ট গুলো আছে আমরা এদিকে একটা লিস্ট করব।
এখানে আমাদেরকে আরেকটা লিস্ট, এখানে আরেকটা লিস্ট, এই তিনটা লিস্ট আমাদেরকে করতে বলা হয়েছে। তো আমরা এখানে এনার্জি নেম আমরা এখানে লিখবো এনার্জি নেম। এরপরে এখানে আমার সাথে সাথে লিস্টটা করে ফেলো, তারপর আমি লিখে একবারে এক্সপ্লেইন করে দিব। এখানে হচ্ছে ইকোনমিক ইম্প্যাক্ট, ইকোনমিক ইম্প্যাক্ট, ইকোনমিক ইম্প্যাক্ট। এরপরে হচ্ছে সোশ্যাল ইম্প্যাক্ট, সোশ্যাল ইম্প্যাক্ট, সোশ্যাল ইম্প্যাক্ট। এরপর হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, এনভায়রনমেন্টাল, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। এই কয়েকটা ইম্প্যাক্ট আমরা একসাথে লিখবো। এখন এখানে আমরা বিভিন্ন ধরনের এনার্জি আছে, সেই এনার্জি গুলোর মধ্যে আমরা প্রথমে এখানে লিখতে পারি যে বায়োমাস, বায়োমাস একটা এনার্জি, বায়োমাস। তারপরে হচ্ছে সোলার এনার্জি, সোলার, সোলার এনার্জি। তারপরে আমাদের আরো আছে কি আছে, উইন্ড এনার্জি, উইন্ড এনার্জি। এরপরে আমরা লিখব বায়োফিউল। এই এনার্জি গুলোর ইম্প্যাক্ট গুলো আমাদেরকে লিখতে বলা হয়েছে। তাহলে এই এনার্জি গুলো আমরা ইম্প্যাক্ট গুলো একটা একটা করে লিখছি। চলো আমরা একটা করে লিস্ট করে ফেলি, এরপরে আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। এখানে তোমাদেরকে ইন ডিটেইলস একটা গ্রাফ মানে একটা চার্ট দিলাম, এই চার্টটাই অ্যান্সার, বাট এটাকে আরেকটু এক্সটেন্ড করতে হবে, আরেকটু সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, এবং সেটা ভালো মার্কস ক্যারি করার জন্য এই নাম্বারে বলেছে বিভিন্ন ধরনের রিনিউয়েবল এনার্জি, বায়োমাস, সোলার এনার্জি, উইন্ড এনার্জি, বায়োফিউল এগুলো আছে। এগুলো সোশ্যাল, ইকোনমিক্যাল এবং এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট গুলো কি রকম হতে পারে সেটা আমাদেরকে বলতে বলেছে। আমি বায়োমাস লিখেছি, বায়োমাস এক্সট্রাকশন, বায়োমাস থেকে যে এক্সট্রাকশনটা পাওয়া যায়, it can be created as the fuel energy. It has a great impact in the economic system, or economic impact as better in this case. আবার এই বায়োমাসের এই সোশ্যাল ইম্প্যাক্ট আছে, এটা যদি প্রপারলি ইউটিলাইজ করা না যায় তাহলে বায়োমাস থেকে লটস অফ ব্যাড স্মেলিং ক্যান হ্যাজার্ডাস এন্ড ক্রিয়েট দ্য এনভায়রনমেন্টাল অর এয়ার পলিউশন ইন দেয়ার। আবার এই বায়োমাসের এই ওয়েস্ট এন্ড স্টুল অফ ডোমেস্টিক অ্যানিমাল হ্যাম্পার্স দ্য এনভায়রনমেন্টাল ইকুইলিব্রিয়াম। মানে এই যে রেগুলারলি এটাকে যদি এক্সক্রিট করা না হয় বা এগুলোকে যদি মানে টোটালি ক্লিনিং করা না হয় তাহলে এই ওয়েস্ট গুলো একসময় গিয়ে এনভায়রনমেন্টাল ব্যালেন্সকে ড্যামেজ করতে পারে, মানে পজিটিভ নেগেটিভ অনেক ইম্প্যাক্ট থাকতে পারে। সেই বিষয়গুলো আমরা বায়োমাস নিয়ে জানলাম। এবার আমি সোলার এনার্জি বলেছি, ইটস ইউজিং প্রাইস ইজ হাই, সো ইট হ্যাজ লিমিটেড ইউজ। যেহেতু ইউজিং প্রাইসটা অনেক হাই, সোলার এনার্জি, সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করা, ইট ইজ আ লস অফ প্রাইস, হাইলি প্রাইস, সো দ্যাট লিমিটেড ইউজেস। এই জন্য ইকোনমিক ইম্প্যাক্ট এখনো প্রপারলি বোঝা যাচ্ছে না। উইদাউট হার্ম ইট ক্যান বি ইউজড, যেহেতু সোশ্যাল সামাজিক ভাবে এটা একটা গ্রেট ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে এবং এটা কোনো হার্ম ছাড়াই আমরা ইউজ করতে পারি সোশ্যালি। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের ক্ষেত্রে যেহেতু এটা একটা রিনিউয়েবল এনার্জি, সো ইট হ্যাজ আ গ্রেট এক্সটেন্ট টু ইউজ দ্য এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা এনার্জি, সেটাকে আমরা ইউজ করতে পারি। উইন্ড এনার্জি, উইন্ড টারবাইন ক্যান প্রডিউস হিউজ ইলেকট্রিসিটি ফর শর্ট টাইম। এটার সবচেয়ে বড় ইকোনমিক ইম্প্যাক্ট যে অল্প সময়ে অনেক এনার্জি পাওয়া সম্ভব। সো বর্তমান সময়ে খুব জনপ্রিয় পপুলার একটা ফ্যাক্ট হচ্ছে উইন্ড এনার্জি, যেটাকে প্রপারলি ইউজ করা হচ্ছে বা সম্ভব হচ্ছে। আর ইট টেকস এ লিটল স্পেস টু প্রডিউস, এটার জন্য অনেক স্পেস কম দরকার, টাইম কম দরকার। সোশ্যালি এটা আমাদের জন্য অনেক ভালো। এছাড়াও গ্রেটলি ইউজ ফর বেটার রেজাল্ট ইন ফিউচার। আমরা যখন ফিউচারে এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্টের কথা চিন্তা করবো, ইম্প্যাক্টের কথা চিন্তা করবো, উইন্ড এনার্জিটাকে অবশ্যই একটা প্রমিনেন্ট ফিগারে নিয়ে আসতে হবে, এটা একটা ভালো সাইড। এছাড়াও বায়োফিউল আছে, ইট হ্যাজ এ গ্রেট পজিটিভ ইম্প্যাক্ট নাওএডেজ ইন ওয়ার্ল্ডস ইকোনমি। যেহেতু বায়োফিউলটাকে ইউটিলাইজ করতে পারাটা হচ্ছে পজিটিভ ইম্প্যাক্ট, বাট যদি ইউটিলাইজ করতে না পারা যায়, যেমন সোশ্যালি দেখা যাচ্ছে ব্ল্যাক স্মোক ক্যান বি প্রডিউসড হিয়ার by using biofuel, so it is a great threat also. And also negative role also, it produces the different kinds of gases is known as the greenhouse gases, and negatively impact on the greenhouse impact, greenhouse effect we can get it on there also. So এইভাবেই আমি এটা একটা পুরো একটা তোমাদেরকে গাইডলাইন, ফুল অফ দ্য গাইডলাইন দিলাম। এই গাইডলাইনটা নিয়ে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটাকে এখন কত সুন্দর করে সাজাতে পারো দেখো, এবং আশা করি তোমরা আজকের এই অ্যাসাইনমেন্টটা পারফেক্টলি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।